The Rape of the Lock Canto 2 Part 3 ইংলিশে এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি লেভেল 11-12 এর সিলেবাসের অন্তর্গত আলেকজান্ডার পোপের লেখা বিখ্যাত মক এপিক দ্য রেপ অফ দ্য লক, যেখানে অলরেডি রেপ অফ দ্য লকের উপরে আমি ক্যান্টো 1 এবং ক্যান্টো 2রও দুটো পার্ট করিয়েছি। যারা সেই সমস্ত পার্টের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য হবে। রেপ অফ দ্য লকের এই ক্লাসগুলো করার পরে আশা করি তোমাদের রেপ অফ দ্য লক থেকে কোনো ধরনের সমস্যা থাকবে না, এমনকি রেপ অফ দ্য লকের উপরে যে কোনো ধরনের এমসিকিউ তোমাদের পক্ষে আর কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। আজকের ক্লাসে রেপ অফ দ্য লকের ক্যান্টো 2 এর সেকেন্ড পার্টের পর থেকে আমরা শুরু করব। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো দেখো, সরাসরি টেক্সট আলোচনাতে চলে যাচ্ছি। এর আগের পার্টে আমরা দেখেছিলাম বেলিন্ডা তার বন্ধুরা এক মনোরম নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন। চারিদিকে সবকিছু শান্ত, হালকা বাতাস বইছে, সুর বাজছে, কিন্তু এরিয়েল জানে যে বিপদ আসছে। সে বাকি আত্মাদেরকে ডেকে নিল। তারা অদৃশ্যভাবে বেলিন্ডাকে রক্ষা করতে চারপাশে ঘিরে ফেললো, কিন্তু নিচে থাকা যাত্রীরা তাদের সেই উপস্থিতি বুঝতে পারল না, তাদেরকে শুধু বাতাস বলে মনে করলো এবং সেই সিলভদের কিছু সিলভ সূর্যের দিকে তাদের পোকার মতো ডানা মেলে ধরলো। তারা সূর্যরশ্মি ও বাতাসের মাঝে ভেসে চলল। তারা দৃশ্যমান কিন্তু তারা অধরা। তাদেরকে ক্লাউডস অফ গোল্ড বলা হয়েছিল রূপক অর্থে, সূর্যের আলোয় ঝলমলে যেন মেঘ তারা। তাদেরকে ক্লাউডস অফ গোল্ডের রূপক অর্থে ব্যবহার করা হয়েছিল। এর আগের পার্টে আমরা এটা দেখেছিলাম। তো দেখো, পার্ট 3তে এর পরে কি ঘটছে সেটা দেখব। তো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে। Transparent forms too fine for mortal sight, their fluid bodies half dissolved in light. Transparent forms, তাই তো, মানে স্বচ্ছ আকার বা দেহ, টু ফাইন অত্যন্ত সূক্ষ্ম, মর্টাল সাইট মানে মানুষের চোখ। তাদের দেহ এতটাই সূক্ষ্ম ও স্বচ্ছ যে মানুষের চোখে সেটা দেখা যায় না, বা শিল্পরা মানুষের চোখে অদৃশ্য, কারণ তারা এতটাই সূক্ষ্ম ও আলোতে তৈরি। একটি পরীর মতো কল্পনা যেন তারা। দেয়ার ফ্লুইড বডিজ মানে তরল মতন নরম দেহ। হাফ ডিজলভড ইন লাইট, হাফ ডিজলভড আধা গলে গেছে বা মিশে গেছে, ইন লাইট আলোতে। তাদের তরল দেহ আলোতে আধা গলে গেছে বা মিশে গেছে, মানে শিল্পদের দেহ আলো ও বাতাসের সাথে একাকার হয়ে গেছে। তারা যেন আলোক রূপেই তৈরি, তাদেরকে দেখাই যায় না, তারা এতটাই সূক্ষ্ম, তারা এতটাই স্বচ্ছ। লুজ টু দ্য উইন্ড their airy garments flew, thin glittering texture of the filmy dew. Loose to the wind their airy garments flew. Loose to the wind, বাতাসে উড়ছে। airy garment, হালকা ও স্বচ্ছ কাপড়, flew উড়ছিল, বাতাসে তাদের হালকা পোশাক উড়ে চলেছে। মানে শিল্পদের পোশাক আলো ও হাওয়ার মতোই, যেটা বাতাসে ভেসে চলছে। এক ধরনের পরিময় কল্পনা এখানে। থিন গ্লিটারিং টেক্সচার, পাতলা ও ঝলমলে সূক্ষ্ম বুনন একদম। অফ দ্য ফিল্মি ডিউ, শিশিরের মতো পাতলা ও স্বচ্ছ আবরণ। তাদের পোশাক ছিল শিশিরের মতো পাতলা ও ঝলমলে, মানে শিল্পদের পোশাক এতটাই সূক্ষ্ম যে তা শিশিরের মতো। একটি রূপক এখানে দেখানো হয়েছে, মেটাফোর এখানে প্রয়োগ করা হয়েছে শিল্পদেরকে আলো ও শিশিরের দ্বারা গঠিত অস্তিত্ব বোঝাতে। ডিপ ইন দ্য রিচেস্ট টিংচার অফ দ্য স্কাইজ, where light disports in ever mingling dyes. Dipped মানে ডুবানো হয়েছে, ইন দ্য রিচেস্ট টেক্সচার মানে সবচেয়ে সমৃদ্ধ রঙে, অফ দ্য স্কাইজ আকাশের। তাদের দেহ আকাশের সবচেয়ে সমৃদ্ধ রঙে যেন ডুবেছিল, সব থেকে সুন্দর ভালো রঙে যেন তাদের দেহ তৈরি। শিল্পদের দেহ এতটাই রঙিন, তাদের আকার আলো সব কিছু আকাশের রঙে তৈরি, যেন রামধনুর মতো তারা কল্পনাময়।
where light disports in every mingling dyes. Disports ফেলে বেড়ায়, এভার মিংলিং সদা মিশে থাকে, ডাইজ রং, শেডস অফ হিউজ যেখানে আলো নানা রঙে খেলছে আর মিলিয়ে যাচ্ছে। মানে এই লাইনটিতে আলো রং সৌন্দর্যের চূড়ান্ত রূপ বর্ণনা করা হয়েছে। সিলভরা এমন এক জায়গায় বাস করে যেখানে আলোর নিত্য রং বদলায়, রং খেলে, রঙের খেলা চলে যেন সেখানে। ফিল্মি ডিউ ইমেজারি প্রয়োগ হয়েছে এখানে দেখো। ট্রান্সপারেন্ট ফর্ম সিলভদেরকে বলা হয়েছে, মেটাফোর ইউজ করা হয়েছে। লাইট ডিসপোর্টস মানে গিভস লাইফ টু দ্য লাইট অ্যান্ড কালার, এখানে পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে। তাহলে এই অংশে কবি সিলভদের স্বর্গীয় দৃষ্টি গোচরহীন সৌন্দর্যের বর্ণনা দেন। তাদের দেহ আলোয় গঠিত, হালকা বাতাসে তারা ভেসে বেড়ায়, পোশাক তাদের শিশিরের মতো স্বচ্ছ, তারা আকাশের রঙে ডুব দেয় আর তাদের চারপাশে আলো যেন রঙের সঙ্গে খেলছে। কবি এই রূপক গঠন করে সিলভদের পরীর মতো অলৌকিক আত্মা হিসেবে উপস্থাপন করছে। নেক্সট দেখো, while every beam new transient colors fling, colors that change wherever they wave their wings, amid the circle on the glided mast, superior by the head was Ariel placed. His purple pinions opening to the sun, he raised his azure wand and thus began. বলছে while every beam, beam মানে কি আলোর কিরণ, every প্রত্যেকটা, ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী বা ক্ষণিক, কালার্স রং, ফ্লিংস ছড়িয়ে দেয়, ছুঁড়ে দেয়, প্রতিটি আলোর কিরণ নতুন নতুন ক্ষণস্থায়ী রং ছড়িয়ে দিচ্ছিল। মানে প্রতি মুহূর্তে রং চেঞ্জ হচ্ছিল যেন তাদের আলোর কিরণে, প্রতি মুহূর্তে তাদের রং চেঞ্জ হচ্ছিল। মানে এই লাইনটিতে সিলভদের ডানা ও আলো যখন একসঙ্গে পড়ে তখন যে জ্যোতির্ময় ও ক্ষণিক সৌন্দর্য সৃষ্টি হয় সেটা তুলে ধরছে এই লাইনটা। দৃশ্যমান অথচ অস্পৃশ্য একটা সৌন্দর্য। কালার দ্যাট চেঞ্জ whenever they wave their wings, যখনই তারা তাদের উইং ডানাটা ওয়েভ নাড়াচ্ছে, whenever যখনই নাড়াচ্ছে তাদের ডানা রঙগুলো বদলে যাচ্ছে। সিলভদের ডানার প্রতিটি নড়ায় রং বদলাচ্ছে, এটি তাদের একটা জাদুকরী ও সৌন্দর্যময় প্রকৃতির ইঙ্গিত দিচ্ছে। amid the circle on the glided mast, amid the circle ওই দল বা বৃত্তের মাঝে, glided mast সোনালী পাল খুঁটি বা নৌকার ওই মাস্তুল, সোনালী মাস্তুলের ওপরে বৃত্তের মাঝে দাঁড়িয়েছিল। শিল্পীদের একত্রিত হওয়ার কেন্দ্রবিন্দুতে একজন নেতার অবস্থান বোঝানো হচ্ছে। গ্লাইডেড মাস্ট আলংকারিকভাবে মঞ্চ বা উঁচু স্থান যেন বক্তৃতার জন্য তৈরি। গ্লাইডেড মাস্ট মানে ওই মাস্তুলটাকে বোঝানো হচ্ছে, সেখানে যেন বক্তৃতা দেওয়ার জন্য সেটা যেন একটা উঁচু স্থান, সেখানে যেন একজন হেড থাকবে, তাদের নেতার অবস্থান হবে সেটা দেখাচ্ছে। সুপেরিয়র বাই দ্য হেড ওয়াজ এরিয়াল প্লেস, সুপেরিয়র সবার থেকে মানে মাথা উঁচু বা শ্রেষ্ঠ, এরিয়াল বেলিন্ডার সেই রক্ষাকারী সেলফ, প্লেসড স্থাপন করা হয়েছিল, মানে তাদের সবার থেকে উঁচুতে অবস্থান করছিল কে? এরিয়াল, ওই যে মঞ্চতে যেন এরিয়াল হলো শিল্পীদের নেতা। এখানে তাকে ঈশ্বরীয় প্রজ্ঞাময় ও নেতৃত্বদায়ী রূপে চিত্রিত করা হয়েছে। হিজ পার্পল পিনিয়ন্স ওপেনিং টু দ্য সান, পার্পল বেগুনি রাজকীয় বা ঐশ্বর্য বোঝায়, পিনিয়ন্স ডানা, ওপেনিং টু দ্য সান সূর্যের দিকে ডানা মেলেছে, তার বেগুনি ডানা সূর্যের দিকে মেলে আছে। তাহলে এই চিত্রকল্পে আমরা দেখতে পাচ্ছি এরিয়াল আলো, আকাশ ও সৌন্দর্যের প্রতীক হয়ে উঠছে। পার্পল রং রাজকীয়তা বা জাদুবিদ্যা বোঝায়, যে সে যে সবার লিডার সেটাই বোঝাচ্ছে। হি রেইজড হিজ অ্যাজিওর ওয়ান্ড, অ্যাজিওর মানে আকাশী নীল, অ্যাজিওর মানে হচ্ছে স্কাই ব্লু আকাশী নীল, ওয়ান্ড মানে জাদুর কাঠি, রেইজ তোলে উঁচিয়ে ধরে, দাস বিগান এভাবে শুরু করলো, মানে সে তার ওই আকাশী নীল জাদুর কাঠিটা তুলে এভাবে কথা বলা শুরু করলো। সে তো সবার লিডার, তার যেন ওটা জাদুদণ্ড, সেই দণ্ড হাতে ধরে সে লিডার যেন সবার উদ্দেশ্যে কথা বলা শুরু করলো। এরিয়াল এখন বক্তৃতা দেবে, সে তার জাদুকাঠি বা ক্ষমতার প্রতীক সেটাকে তুললো এবং এরপরে বোঝাচ্ছে সে বক্তৃতা দেবে সবার উদ্দেশ্যে, বাকি জড়ো হওয়া শিল্পদের উদ্দেশ্যে তাদের কাজবাজগুলো বুঝিয়ে দেবে, কারণ সেই তো সবাইকে ডেকেছিল। পুরোপুরি মহাকাব্যিক দৃশ্য এটা এখানে। তাহলে এই অংশে শিল্পদের আলোতে তৈরি স্বচ্ছ রূপ, তাদের ডানার রং বদলের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। তারপরই দেখানো হয়েছে তাদের নেতা এরিয়াল কি করছে, যিনি সোনালী মাস্তুলের ওপরে উঁচু মহিমাময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, তিনি তার নীল জাদুর কাঠি তুলে ধরছেন। একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুরু করবেন তিনি, যা বেলিন্ডাকে আগত বিপদ সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে থাকবে। এখানে গ্লাইডেড মাস্ট, পার্পল পিনিয়ন এগুলো ইমেজারি, উইং, ওয়েব, ওয়ান্ড, ওয়াজ এগুলো অ্যালিটারেশন, অ্যাজিওর ওয়ান্ড শক্তি নেতৃত্বের প্রতীক, মেটাফোর ইউজ হয়েছে। লাইট ফ্লিঙ্গিং কালার্স আলো যেন সচেতন চরিত্র, এখানে পার্সোনিফিকেশন অ্যাপ্লাই হয়েছে, এখানে বোঝা গেছে। নেক্সট, ইয়ে সিল্পস অ্যান্ড সিলফিডস টু ইয়োর চিফ
give ear, fays, fairies, genie, elves and demons hear. ইয়ে তোমরা, ওল্ড ইংলিশ ফর ইউ। সিল্ফস মানে ওই বাতাসের আত্মারা, পুরুষদেরকে সিল্ফ বলা হচ্ছে, আর সিল্ফিড হচ্ছে নারী শিল্পীরা। গিভ ইয়ার মনোযোগ দাও মানে মন দিয়ে শোনো, হে সিল্ফ ও নারী শিল্পেরা তোমরা তোমাদের নেতার কথা মনোযোগ দিয়ে শোনো। মানে এরিয়েল বক্তৃতা শুরু করেছে, এরিয়েল শুরু করেছে তার ভাষণ, আহ্বান জানাচ্ছে সকল ঐশ্বরিক আত্মাদেরকে। ফেজ, ফেজ মানে পরী, ফেইরিজ পরী, সাধারণত ছোট জাদুকরী আত্মাদেরকে ফেইরিজ বলা হচ্ছে। জেনি আত্মা বা দৈব শক্তি, জেনিয়াসের বহুবচন। এলভস জাদুকরী ছোট প্রাণী। ডেমন্স আত্মা অদৃশ্য শক্তি, ইভিল নয় এখানে, ডেমন্স মানে সেই ইভিল শক্তি নয় প্রাচীন অর্থে যেটা হচ্ছে, এখানে আত্মা বা অদৃশ্য শক্তিকে বোঝানো হচ্ছে। হে পরী দৈব আত্মা, এলভ এবং আত্মারা শোনো, মানে এরিয়াল সকল ধরনের অতিপ্রাকৃত আত্মাদেরকে ডাকছে যে তারা যেন তার আদেশ পালন করে, তার কথাগুলো মন দিয়ে শোনে। ইয়ে নো দ্য স্পেয়ার্স অ্যান্ড ভেরিয়াস টাস্ক অ্যাসাইন্ড, ইয়ে তোমরা জানো, নো দ্য স্পেয়ার্স অ্যান্ড ভেরিয়াস, স্পেয়ার্স মহাকাশ বা গ্রহপথ, টাস্ক অ্যাসাইন নির্ধারিত দায়িত্ব, তোমরা জানো গ্রহসমূহ এবং তোমাদের নির্ধারিত সমস্ত দায়িত্বগুলো। মানে শিল্পরা মহাবিশ্বের নিয়ম ও দায়িত্বে পারদর্শী, ঈশ্বরীয় নিয়মে তাদের কাজ নির্ধারিত, তারা সবাই জানে তাদের কোনটা কোন কাজ, সেটাই বলা হচ্ছে। বাই লজ ইটার্নাল টু দ্য এরিয়াল কাইন্ড, যেগুলো চিরন্তন নিয়ম অনুসারে বাতাসীয় আত্মাদের জন্য নির্ধারিত। লজ ইটার্নাল চিরন্তন নিয়ম, এরিয়াল কাইন্ড আকাশীয় প্রজাতি, এই দায়িত্বগুলো সৃষ্টির আদিলগ্ন থেকেই নির্ধারিত, তোমরা জানো এগুলো তোমাদের দায়িত্ব কার কি। সাম ইন দ্য ফিল্ডস of purest ether play and bask and written within in the blaze of day. ether মানে স্বর্গীয় বাতাস, বিশুদ্ধ আকাশ, বাস্ক উষ্ণতায় স্নান করা, রোদ পোহানো, ব্লেজ অফ দ্য ডে দিনের উজ্জ্বল আলো মানে দিনের তেজ, কেউ বিশুদ্ধ আকাশে খেলে বেড়ায় এবং দিনের আলোকে ম্লান করে দিয়ে ধবধবে হয়ে যায়, মানে সিলভরা কেউ কেউ স্বর্গীয় স্তরে সূর্যালোকে খেলে, রূপক অর্থে এখানে তারা আলোক এবং পবিত্রতার প্রতীক হয়ে উঠছে। Some guide the course of wandering on high or roll the planter through the boundless sky. Wandering orbs মানে ঘূর্ণায়মান গ্রহ বা তারা, ঘুরতে থাকা গ্রহ, বাউন্ডলেস স্কাই সীমাহীন আকাশ, অসীম আকাশ, কেউ ঘুরতে থাকা গ্রহদের পথ নির্দেশ করে, কেউ সীমাহীন আকাশে গ্রহ চালায়। মানে এই লাইনগুলোর মাধ্যমে শিল্পীদের সেই মহাজাগতিক শক্তি ও দায়িত্বগুলো কি কি সেগুলো বোঝানো হচ্ছে। Some less refined beneath the moon's pale light pursue the stars that should athwart the night. Less refined অপেক্ষাকৃত কম বিশুদ্ধ নিচের স্তরের আত্মা, পেল লাইট ম্লান আলো, ফিকে আলো, শর্ট আথওয়ার্ড ক্রস করে চলে যায়, শুটিং স্টার যেমন দ্রুত অতিক্রম করে চলে যায়। যারা একটু নিচু স্তরের তারা চাঁদের ফিকে আলোয় অনুসরণ করে। মানে উপগ্রহ স্তরের শিল্পীদের কাজ বোঝানো হচ্ছে এখানে, তারা নক্ষত্র ও রাতের প্রকৃতি তত্ত্বাবধান করে। or suck the mist in grosser air below or dip their pinions in the painted bow. suck the mist কুয়াশা টেনে নেয় মানে কুয়াশা গ্রহণ করে, গ্রসার এয়ার নিচু স্তরের ভারী বাতাস, মোটা ঘন বায়ু, পিনিয়ন্স মানে ডানা, আর পেইন্টেড বো রঙিন ধনু, রামধনু। তো বলছে নিচে কেউ নিচের ভারী বায়ু থেকে কুয়াশা নেয়, কেউ রামধনুতে ডানা ডুবায়। মানে এই লাইনগুলো পুরোপুরি প্রাকৃতিক দৃশ্যপটের সাথে শিল্পীদের সেই জাদুময় সংযোগকে বোঝাচ্ছে। or brew fires tempests on the wintry main or over the glebe distill the kindly rain. Others on earth's over human race preside, watch all their ways and all their actions guide. brew মানে প্রস্তুত করে, তৈরি করে, টেম্পেস্ট মানে ঝড়, প্রবল ঝড়, মেইন মহাসাগর, সমুদ্র, গ্লেব পৃথিবীর ভূমি বা জমি, কাইন্ডলি রেইন উপকারী বৃষ্টি, কেউ শীতকালে সমুদ্রের ওপর ঝড় তৈরি করে, কেউ পৃথিবীতে কল্যাণকর বৃষ্টি বর্ষণ করে। মানে শিল্পীরা জলবায়ু ও প্রাকৃতিক শক্তির নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে, সেটাই দেখানো হচ্ছে। আর প্রেসাইড মানে নিয়ন্ত্রণ করা, তত্ত্বাবধান করা, ওয়াচ মানে পর্যবেক্ষণ করা, নজর রাখা, ওয়েজ পথ, আচরণ, চালচলন, আর অন্যরা মানুষের ওপর নজর রাখে, তাদের আচরণ ও কর্ম নির্দেশ করে। মানে কিছু শিল্প মানবজাতির রক্ষাকর্তা, তারা নৈতিক এবং দৈব প্রভাব রাখছে। মানে কিছু শিল্প জলবায়ু ও প্রাকৃতিক শক্তির নিয়ন্ত্রক, কিছু জন মানবজাতির রক্ষাকর্তা। অফ দিস দ্য চিফ দ্য কেয়ার অফ নেশন ওন অ্যান্ড গার্ড উইথ আর্মস ডিভাইন দ্য ব্রিটিশ থ্রোন। চিফ প্রধান, কেয়ার অফ নেশন জাতির কল্যাণে দায়িত্ব বা জাতির রক্ষা, আর্মস ডিভাইন ঐশ্বরিক অস্ত্র, দেবতুল্য রক্ষা করা,
ব্রিটিশ থ্রোন, ব্রিটিশ সিংহাসন মানে ব্রিটিশ সিংহাসন মানে এদের মধ্যে যিনি প্রধান তিনি জাতির কল্যাণ দেখেন এবং ব্রিটিশ সিংহাসন রক্ষা করেন। মানে এই যে শেষ দুটো লাইন রাজনৈতিক রূপক হিসেবে ইউজ করেছেন আলেকজান্ডার পোপ। এরিয়েল মনে করেন যে ব্রিটিশ জাতির পেছনেও ঐশ্বরিক আত্মার সুরক্ষা রয়েছে। তো এই অংশে এরিয়েল তার আত্মাদের ভাষণ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যারা পরি, সিলভ, দৈত্য, এলভ প্রভৃতি অপ্রাকৃত সত্তা। তাদের দায়িত্ব মহাজাগতিক ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানব জাতির আচরণ দেখা, পরিচালনা করা। সবচেয়ে ঊর্ধ্বতন আত্মারা জাতিকে রক্ষা করে এবং ব্রিটিশ সিংহাসনের ঐশ্বরিক রক্ষাকর্তা হিসেবেও কাজ করে। এটাই এখানে দেখানো হয়েছে। তো আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।